শেষ কথাটা আকাশের উদ্দেশ্যে বলে থামল রায়ান। একটু বিরক্তি নিয়ে আবিদের দিকে ফিরে শাসিয়ে বলল, আর বিশেষ করে তোর সাথে নাকি আব্বুর দরকার আছে, দেখা করতে বলেছে। যদিও গেস করতে পারছি তোকে আব্বুর কেন দরকার। আগে থেকে বলে রাখি, যদি আব্বুর কথা শুনে আমার পিছু লেগেছিস তো তোর খবর আছে, মাইন্ড ইট। আবিদ ভয় পাওয়ার ভান করে বলে উঠল, ওরে বাবা, ভয় পেয়ে গেলাম তো। এভাবে হুমকি দিস না ভাই, আমি একটা নাদান বাচ্চা, ভয়ে হিসু করে দিতে পারি। আকাশ আর প্রান্ত হেসে উঠলেও রায়ান বিরক্ত হয়ে কঠোর চাহনি দিল। আবিদ পুনরায় ভাব দেখিয়ে তেজ নিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই ভাই। হ্যাঁ, না তো তোর চাহনিতে ভয় পায় আর না তো তোর হুমকি দেয়। আমি আঙ্কেলের সাথে আছি, যা করার করিস তুই। আঙ্কেল আমাকে ঠিক বাঁচিয়ে নিবে, আমি জানি। রায়ান আর এই পাগলের সাথে তর্কে জড়ালো না। চার বন্ধু পুনরায় আড্ডায় মশগুল হলো। বাকি তিন বন্ধু হাসি আর ঠাট্টায় ভরিয়ে তুললেও রায়ান টুকটাক কথা বলল। সময় যে কখন পার হয়ে গেল বুঝতেই পারল না তারা। রাত এখন 11টা পেরিয়েছে। রায়ান মাত্রই বাসায় ফিরল। লিভিং রুমে এসে ডাইনিংয়ের দিকে চোখ দিতেই দেখল তার আব্বু বসে আছে, পাশে তার মা। রায়ান সেই দিকে হেঁটে গেল। একটু আগে তার বাবা ফোন করে জানতে চেয়েছিল সে কখন বাড়ি ফিরবে। সে বলেছিল প্রায় চলেই এসেছে, তাই হয়তো তার জন্য অপেক্ষা করছে। ছেলেকে ডাইনিংয়ের কাছে দেখে চোখ তুলে তাকালো আরমান সাহেব। স্ত্রীর উদ্দেশ্যে বলল, খাবার দাও আমাদের দুজনের। রিমি নেওয়াজ ছেলে আর স্বামীর জন্য খাবার এনে দিলেন। বাকি সবার খাওয়া শেষ, কিন্তু তার স্বামীও বাড়ি ফিরেছে একটু আগে। ফ্রেশ হয়ে এসে ছেলের জন্য অপেক্ষায় ছিল। রায়ান বেসিন থেকে হাত পরিষ্কার করে খেতে বসলো। খাওয়া প্রায় অর্ধেকের পথে। তখন আরহান নেওয়াজ ছেলের উদ্দেশ্যে বলল, তোমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট ঠিক করেছি আমি। রায়ান লোকমা মুখে তুলে স্বাভাবিকভাবেই বলল, আমার তো অ্যাসিস্ট্যান্ট আছেই, তাহলে অন্য কেউ কেন? হ্যাঁ আছে, আর সে থাকছো। তবে আমি অন্য কাউকে ঠিক করেছি যে 24 ঘন্টা তোমার সাথে থেকে কাজে হেল্প করবে তোমাকে, আর বিনিময় তোমার থেকে কিছু শিখবে। রায়ানের কপালে দুটো ভাঁজের রেখা দেখা দিল। খাওয়া স্থগিত রেখে বাবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, মানে কি বলতে চাইছো? আরহান সাহেব ছেলের থেকে চোখ লুকিয়ে ইতিউতি করে বলে উঠল, আমি নিশাদকে 24 ঘন্টার জন্য তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ঠিক করেছি, যাতে মেয়েটা এখন থেকে সব কাজ শিখে নিতে পারে আর একদিন তোমার থেকেও ভালো ডাক্তার হতে পারে। রায়ান বাবার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করলো। ক্লান্ত শরীর, তার উপরে মাথার ভিতরে চলছে হাজারো টেনশনের ঘনঘটা। এর মাঝে বাবার এমন একটা সিদ্ধান্ত শ্রবণ হতেই সব রাগ যেন জড়ো হলো রায়ানের শরীরে। সে খাবার রেখে উঠে দাঁড়ালো। ক্রোধে তার শরীর যেন জ্বলছে। চোখের অবস্থা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রায়ান চিৎকার করে বলে উঠল, সব কিছুর একটা লিমিট থাকে আব্বু। আমাকে না জানিয়ে সব সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। আমি কোনো বাচ্চা নই যে তুমি আমার হয়ে সব সিদ্ধান্ত নিয়ে আমার উপর চাপিয়ে দেবে। তুমি এবার লিমিট ক্রস করে ফেলেছো। কথা শেষ করে বড় বড় পা ফেলে বেসিনের দিকে এগিয়ে গেল। হাত ধুয়েই উপরে উঠে গেল ধাই ধাই বেগে। সেই দিক পানে বিস্মিত হয়ে তাকিয়ে রইল আরহান আর রিমি নেওয়াজ। গম্ভীর স্বরে কথা বললেও এই প্রথম বোধহয় রেগে গিয়ে এত জোরে চিৎকার করে কথা বলল তাদের ছেলেটা। বিয়ে করতে বলায়ও এত রাগ করেনি, তাহলে এখন কি এমন হলো? রিমি নেওয়াজ ছেলের যাওয়ার পানে থেকে চোখ হটিয়ে ছেলের আধ খাওয়া প্লেটটার দিকে তাকালো। স্বামীর উপরে রাগ দেখিয়ে বলল, বলেছিলাম এত তাড়াহুড়ো করো না, ছেলেকে একটু সময় দাও। খুশি হয়েছে তো? না জানি ওই ছোট মেয়েটাকে এখন তোমার ছেলের রাগের কবলে পড়তে হয়। আরহান নেওয়াজ কট মটিয়ে তাকালো স্ত্রীর মুখ পানে। তেরা স্বরে উত্তর করল, তাড়াহুড়ো করেছি, বেশ করেছি। শুধু সময় নিলেই হয় না, কাছাকাছিও থাকতে হয়। আর তোমার ছেলেটা হয়েছে তো পুরো তোমার মতো গম্ভীর বেরসিক একটা। বলে তিনিও চলে গেলেন রাগ দেখিয়ে। রিমি বেগম সেখানেই বোকা বনে দাঁড়িয়ে রইল। তিনি গম্ভীর বেরসিক, এটা শোনার বাকি ছিল বুঝি?
রায়ান দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখল নিশাত বিছানায় উপুর হয়ে শুয়ে বই পড়ছে। রায়ান নিজের মতো ভেবেই নিল নিশাত আজ আবার পারমিশন ছাড়া তার লাইব্রেরি থেকে বই এনেছে। এটা খুব বেশি অপরাধের না হলেও তার রাগী মস্তিষ্কে মনে হলো এটা বিশাল অপরাধ। রাগ যেন রায়ানের সত্তাকে পুরোপুরি আয়ত্তে নিয়ে নিয়েছে। বাবার প্রতি রাগ, অন্য রাগগুলো মেয়েটাকে দেখেই যেন আরও বেড়ে গেল। রায়ান ক্রোধের বশবর্তী হয়ে নিশাতের দিকে এগিয়ে গেল। নিশাতকে কিছু বলার সুযোগ না দিয়েই তার হাত থেকে বইটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। নিশাত অবাক হওয়ারও সময় পেল না। তার আগেই নিশাতের হাত টেনে এক ঝটকায় বিছানা থেকে তুলে টানতে টানতে দরজার দিকে নিয়ে এলো। প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ে চিৎকার করে আওড়ালো, বের হও এই রুম থেকে। আজ থেকে এই রুমে তোমার জায়গা নেই। আমার মনে তো নয়, কোথাও জায়গা নেই তোমার। নিশাতের সারাদিনই কেটেছে একা একা। বিকেলে অর্থিয়াপুর সাথে একটু সময় কাটিয়েছে, রান্নায় দুই শাশুড়িকে একটু হেল্প করেছে। এইভাবেই কেটেছে তার। রাতে ডিনারের পরে একা ভালো লাগছিল না, ঘুমও আসছিল না। তাই অর্থির থেকে একটা বই নিয়ে এসে পড়ছিল। বইয়ের মাঝে এতটাই ডুবেছিল যে রায়ান কখন রুমে এসেছে সে টেরই পায়নি। এরই মাঝে হঠাৎ করে তার হাত থেকে বইটা কেড়ে নেওয়ায় চোখ তুলে তাকাতেই রায়ানকে দেখতে পেল। না নিজে কিছু বুঝতে পারল আর না তো রায়ানকে কিছু বলার সুযোগ দিল। তার আগেই রায়ান তাকে টেনে উঠিয়ে টানতে টানতে দরজার দিকে নিয়ে যেতে যেতে উচ্চারণ করল, বের হও এই রুম থেকে। আজ থেকে এই রুমে তোমার কোনো জায়গা নেই। আমার মনে তো নয়, কোথাও জায়গা নেই তোমার। হাতের ব্যথার থেকেও মনের ব্যথাটা বেশি উপলব্ধি হলো নিশাতের কাছে। শব্দ ঠিকই ছিল, তাহলে হঠাৎ এমন ব্যবহার কেন করছে রায়ান? সে কি কোনো ভুল করেছে? ভুল করলেও প্রথমে তার ভুলটা তো ধরিয়ে দেওয়া প্রয়োজন। নিশাতের চোখ দুটো ছলছল করে উঠল। নিজের হাতের কবজিতে ধরা রায়ানের হাতের দিকে তাকিয়ে পুনরায় রায়ানের মুখের দিকে চাইল। রায়ান নিশাতকে রুম থেকে বের করে দিয়ে পুনরায় বলে উঠল, এই মেয়ে, বাপের বাড়িতে তো দেখলাম এত এত কথা বলো, তা নিজের শ্বশুর মশাইকে বলতে পারো না আমি এই রুমে থাকতে চাই না, আমি কারো অ্যাসিস্ট্যান্ট হতে চাই না? নাকি নিজে এসব বুদ্ধি নিয়ে ঘুরে বেড়াচ্ছ? স্টুপিড, সবাই মিলে আমাকে পাগল করে দিচ্ছে। বলেই নিশাতের মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল রায়ান। নিশাত অবাক হয়ে সেই দরজার দিকে চক্ষু নিবিষ্ট করে রইল। কী সব বলে গেল রায়ান? সে কার অ্যাসিস্ট্যান্ট হতে চেয়েছে? তবে রুম থেকে এইভাবে বের করে দেওয়ার আত্মসম্মানে লাগলো নিশাতের। সে জানে রায়ান তার সাথে থাকতে চায় না, মুখে ভালোভাবে বললেই তো হতো। নিশাতের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। থাকবে না সে আর এই রুমে, দরকার হলে স্টোর রুমে থাকবে, তবু এই রুমে আর নয়। নিশাত দরজার পান থেকে চক্ষু হটিয়ে অন্যদিকে তাকাতেই দেখল তার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে করিডরে, তার থেকে একটু দূরে। শ্বশুরকে দেখতেই আড়ালে চোখের জল মুছে নিল। ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো আরহান সাহেবের দিকে। নিকটে আসতেই মাথা নত করে ধীর স্বরে জানতে চাইল, আমি কি থাকার জন্য একটা রুম পেতে পারি আব্বু? আরহান সাহেবের চোখে মুখে হতাশার ছাপ বিদ্যমান। ছেলের প্রতি প্রচণ্ড রাগে অসন্তুষ্ট। যে মেয়েটাকে তিনি বাড়ির লক্ষ্মী করে নিয়ে এসেছিল, আজ তার ছেলেটার জন্য সেই মেয়েটা একটা আশ্রিতার মতো থাকার জন্য রুম চাইছে। এটা যে ওনার জন্য কতটা কষ্টের আর লজ্জার বিষয় তা কি ছেলেটা বুঝতে পারছে? আরহান সাহেব ব্যথিত হলেন। তিনি তো শুধু চেয়েছিলেন ছেলে মেয়ে দুটো কাছাকাছি থাকুক, কিন্তু ছেলেটা যে মেয়েটাকে বের করে দেবে রুম থেকে তা ভাবেননি। আরহান সাহেব নিশাতের মাথায় ডান হাতটা রেখে প্রচণ্ড লজ্জিত হয়ে বলল, এমন করে বলো না আম্মু, এই বাড়ি তোমার, তুমি যেখানে ইচ্ছে থাকতে পারো। তুমি চাইলে রায়ানকেই ওই রুম থেকে বের করে দিবে। নিশাত তাচ্ছিল্য করে হাসল সামান্য, তবে মাথা নিচু থাকায় আরহান সাহেবের তার চক্ষুগোচর হলো না। রায়ানকে বের করে দিলে কি হবে? সে কি পূর্ণমর্যাদা পাবে? না তো। তাহলে? নিশাত মাথা নত করে রেখেই এক স্বরে জিজ্ঞাসা করল, কাউকে আমার জন্য রুম থেকে বের করে দিতে হবে না আব্বু, শুধু আমাকে অন্যত্র থাকার ব্যবস্থা করে দিন। আরহান সাহেব পুনরায় লজ্জিত স্বরে আওড়ালো, আমাদের ক্ষমা করো আম্মু, তোমাকে তোমার অধিকার দিতে পারছি না, তবে কথা দিচ্ছি একদিন আমার ছেলে তোমাকে তোমার পূর্ণ মর্যাদা দিয়ে তার রুমে জায়গা দিবে। কথা শেষ করেই নিশাতের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে হাঁটা দিল।
নিশাত টু শব্দ করল না। আরহান সাহেব একটা রুমের সামনে দাঁড়িয়ে দরজায় ঠক ঠক আওয়াজ করতেই দরজা খুলে অর্থী বেরিয়ে এলো। আরহান সাহেব মেয়ের উদ্দেশ্যে একটা কথাই জিজ্ঞাসা করলো, তোমার ভাবি কিছু দিনের জন্য কি তোমার সাথে থাকতে পারে? অর্থী কোনো ঘটনা বুঝতে না পারলেও সম্মতিতে মাথা নাড়ালো। নিশাতকে অর্থীর কাছে রেখে চলে গেল আরহান নেওয়াজ। এই বাড়িতে আরও রুম থাকলেও নিশাতকে অর্থীর রুমে রাখার একটাই কারণ, যাতে মেয়েটা কষ্ট না পায়, একাকী বোধ না করে। শ্বশুরমশাই চলে যেতেই নিশাত অর্থীর রুমে ঢুকে বিছানায় বসে পড়ল। অর্থী ভাবির দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাবি? ভাইয়া কি রেগে গিয়ে তোমাকে রুম থেকে বের করে দিয়েছে? ছোট এক বাক্যের উত্তর শুনে অর্থী চুপ করে গেল। ভাবির মন যে ভালো নেই তা ঠিকই বুঝল। সে না হয় পরে জেনে নেবে কি হয়েছিল। ভাবিকে শুয়ে পড়তে বলে সে লাইটটা অফ করে দিল। নিশাত এক পাশে শুয়ে পড়তেই অর্থী বিপরীত পাশে শুয়ে পড়ল। অর্থীরও তার বড় ভাইয়ের কাজটা পছন্দ হলো না, কিন্তু বড় ভাইকে কিছু বলার মতো সাহসও তার নেই। সে নিশাতের দিকে আরেকটু এগিয়ে ব্যথিত স্বরে জানতে চাইল, তোমার খুব খারাপ লাগছে তাই না ভাবি? নিশাত এক পেশে হাসল। তাতে মিশে আছে অব্যক্ত কষ্ট আর বেদনার মিশ্রণ। প্রত্যুত্তর স্বরূপ নিশাত কেমন করে বলে উঠল, যাদের অপূর্ণতার খাতা অনেক বড় থাকে তাদের কষ্টের পরিমাণটাও কমে যায়। কষ্ট পেলেও তা কেউ দেখার বা উপলব্ধি করার থাকে না। অর্থে কী বুঝলো কে জানে, তবে পিছন থেকে ভাবিকে এক হাতে জড়িয়ে ধরল। ছোট করে বলে উঠল, ঘুমাও এখন ভাবি। প্রায় ঘন্টা পেরিয়ে বাথরুম থেকে শর নিয়ে বের হলো রায়ান। শরীর ঠান্ডা হলেও মস্তিষ্ক যেন এখনও বারুদের মতো হয়ে আছে, যেন একটু ছোঁয়া পেতেই ফেটে পড়বে। শুধু একটা ট্রাউজার পরে ভেজা শরীরে বের হয়ে এসেছে সে। মাথাটাও ঠিকমতো মোছেনি। চুল থেকে জল চুইয়ে এসে শক্তপোক্ত শরীর বেয়ে তা নিচে গড়িয়ে পড়ছে। বিন্দু বিন্দু জল জমে আছে দেহের বিভিন্ন অংশ জুড়ে। রুমে এসে একটা টাওয়াল নিয়ে মাথা ভালো করে মুছে নিল। হঠাৎ চোখ পড়ল তার ছুঁড়ে ফেলা সেই বইটার দিকে। কঠোর মুখাবয়বে সেদিকে এগিয়ে গিয়ে বইটা তুলল। এটা তারই বই, কিন্তু তার ভালো করেই মনে আছে এই বইটা অর্থে নিয়ে গিয়েছিল। তার মানে ওই মেয়েটা তার লাইব্রেরি রুমে ঢোকেনি আজ। রায়ান হাতের ভেজা টাওয়ালটা খাটের উপরে ছুঁড়ে ফেলে নিজের সেই লাইব্রেরি সমতুল্য রুমটাতে প্রবেশ করল। এই রুমটা তার ভীষণ শখের। সেও ভীষণ বই পড়তে ভালোবাসত, তাই তো নিজের স্বপ্ন পূরণ করতে এত বড় একটা রুমের অর্ধেক অংশ জুড়ে বিভিন্ন বই দিয়ে ভরিয়ে তুলেছে। এমন নয় যে সে একই রুমেই কাউকে আসতে দেয় না। অর্থে আয়ান ওদের যখন যে বইয়ের প্রয়োজন হয় নিয়ে যায়, তবে কেউ পারমিশন ছাড়া বা বাইরের মানুষ এই রুমে প্রবেশ করুক তা রায়ানের পছন্দ নয়। সেদিনও সে রেগেছিল, আর মেয়েটা বিনা পারমিশনে তার বইয়ে হাত দিয়েছিল বিধায় রেগে ওইসব বলে ফেলেছিল। তবে আজ তার কোনো ইচ্ছে ছিল না রাগারাগি করার, আর না তো বই পড়তে দেখলে সে কিছু বলতো। তার উপরে বাবার রোজ রোজ এমন সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেওয়াটা তার ভালো লাগছে না। সব কিছু মিলিয়ে সে এতই রেগে গিয়েছিল যে কি বলতে কি বলছে আর কি করছে নিজেই বুঝছে না। মেয়েটাকে তার রুম থেকে বের করে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ক্রোধ যেন তার মতিভ্রম সৃষ্টি করে নিল। সে তার রাগটাকে আজও কাবু করতে পারল না। রায়ান গিয়ে লাইব্রেরি রুমে রাখা সোফাটাতে গিয়ে বসে পড়ল। মনের ভেতরে কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছে। মেয়েটার উপরে বিনা কারণে এইভাবে রাগ দেখানোটা বোধহয় ঠিক হয়নি। একবার গিয়ে সরি বলে আসবে, এই রুমে এসে থাকতে বলবে নাকি? না, থাক, মেয়েটা দূরেই থাকুক, এতেই তার জন্য ভালো। নয়তো বারবার সব রাগ ওই মেয়েটার উপরে গিয়েই বর্তাবে। নিজের মতো ভাবনা ভেবে ওই সোফাটাতেই টান টান হয়ে শুয়ে পড়ল। বইটাকে তার নির্দিষ্ট স্থানে না রেখে জায়গা দিল তার বুকের উপরে। মাথাটায় যন্ত্রণা হচ্ছে, এক কাপ কফি হলে ভালো হয়, কিন্তু নিচে যেতে আর ইচ্ছে হলো না। কপালে একটা হাত রেখে সেখানেই চোখ বুঝল। সেইভাবে পড়ে রইল সারাটা রাত। ঘুম বাবাজি তার চোখে আদৌ ধরা দিয়েছে কিনা তা ঠাহর করা গেল না। আজ সাপ্তাহিক ছুটির দিন। সবাই এই দিনটাতে বাড়িতে বসে আপনজনদের সাথে সময় কাটিয়ে থাকে। নেওয়াজ বাড়ির সবাই বাড়িতেই আছে। নিশাত সকাল সকাল উঠেই হাসি মুখে সবার সাথে কথা বলল। শাশুড়িদের সাথে টুকটাক সাহায্য করল।
এমন ভাবমূর্তি যেন কাল রাতে কিছুই হয়নি। তিনটে প্রাণী ছাড়া কেউ জানে না রায়ান নিশাতকে রেগে তার রুম থেকে বের করে দিয়েছিল। সকালের অর্ধেক রান্নাটা নিশাতই করল। সবাই বাড়িতে আছে বিধায়ী তার শাশুড়িই বলেছে আজ রান্না করতে। ব্রেকফাস্টে প্রতিদিনকার মতো শহুরে খাবারের পরিবর্তে গ্রামের সারবিহীন টাটকা শাকসবজির আইটেম খেয়ে সবাই নিশাতের প্রশংসায় পঞ্চমুখ। তবে এইসবে নিশাতের মন নেই, তার মন পড়ে আছে রায়ানে। বাড়িতে সবাই থাকলেও রায়ানের নামগন্ধ নেই। সে কি তার রুমে আছে নাকি বাড়িতেই নেই? ব্রেকফাস্ট করবে না? যে লোকটা তাকে রুম থেকে বের করে দিয়েছে তাকে নিয়ে ভাবা বোধ হয় বোকামি। তবুও নিশাত তার কথা ভাবতেই ব্যস্ত। যতই হোক সে তো তার স্বামী। সে শুনেছে তার স্বামীর অনেক রাগ, তাই হয়তো কোনো কারণবশত তার সাথে কাল অমন ব্যবহার করে ফেলেছে। রুম থেকে বের করে দেওয়ার ব্যাপারটা নিশাত সেই কখন ভুলে গেছে, কারণ এতেই তার ভালো হয়েছে। এক রুমের মধ্যে অস্বস্তি নিয়ে দুজন ওইভাবে থাকার চেয়ে আলাদা থাকাই ভালো। তার তো খারাপ লেগেছিল শুধু, বিনা দোষে তাকে অতগুলো কথা শুনিয়ে দিয়েছিল বলে। তাও এখন ভুলতে বসেছে নিশাত। আরহান সাহেব নিজের বৌমার দৃষ্টি আর মন দুটোই বোধহয় বুঝতে সক্ষম হলো। তিনি তো ভালোই চেনে মেয়েটাকে। অনেকে প্রায় খেয়ে উঠে পড়েছে। নিশাতকে খেতে বসতে বলতেই সে আমতা আমতা করল। আরহান সাহেব ব্যাপারটা বুঝতে পেরে বলে শান্ত স্বাভাবিক স্বরে বলল, রায়ানের হঠাৎই একটা সার্জারি পড়ে গেছে, তাই অনেক সকালে বেরিয়ে গেছে বাড়ি থেকে। তুমি খেয়ে নাও আম্মু। নিশাতের মনটা একটু শান্ত হলো। কথাটি সাথী বেগমের কর্ণগোচর হতে কিছুটা সন্দেহ হলো তার। নিশাতের দৃষ্টি তিনিও লক্ষ্য করেছেন। মনে হয়েছে মেয়েটা কাউকে খুঁজতে ব্যস্ত। সন্দেহ দূর করতে জিজ্ঞাসা করল, এই নিশাত, রায়ান কি তোমাকে তার রুম থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে? নয়তো এক রুমে থেকেও তার খবর কেন জানো না? নিশাত লজ্জিত বোধ করল। এখন সে কি বলবে? আরহান সাহেব ভাইয়ের বউয়ের প্রশ্ন শুনে অপ্রসন্ন স্বরে জবাব দিল, ওই খাটাস ছেলেটা আমার বৌমাকে বের করে দেয়নি, আমার বৌমাই ওইটাকে ছেড়ে চলে এসেছে, বুঝেছ? সাথী বেগম মুখ ভেঙালো ভাসুরকে পুত্রবধূর হয়ে জবাব দিতে দেখে। রিমি বেগম স্বামীর পানে কঠোর চাহনি দিল ছেলেটাকে খাটাস বলায়। স্ত্রীর অমন তাকানো দেখতেই খাবার ছেড়ে উঠে দ্রুত পায়ে সেখান থেকে কেটে পড়ল। নিশাতের এসব দেখে হাসি পেল, খানিকটা মুচকি হেসেও ফেলল। রিমি বেগম তা দেখতেই গম্ভীর স্বরে বলে উঠল, না হেসে চুপচাপ খেতে বসো। নিজের স্বামীকে খাটাস বলেছে, তাও মেয়ে হাসছে কেমন দেখো। শেষ কথাটা একটু বিড়বিড় করে বললেও নিশাত ঠিকই তা শুনতে পেল। আড়ালে আরেকটু হেসে চুপচাপ খেতে বসে গেল। নয়তো দেখা যাবে শাশুড়ি আম্মাও সব রাগ তার উপরে দেখানো শুরু করবে। দুপুর গড়িয়ে বিকেল হতেই রায়ানের বন্ধু মহল এসে উদয় হলো নেয়াজ মঞ্জিলে। তবে শুধু ছেলেরা। আকাশ সাথে করে নিজের স্ত্রী আর ছেলেকেও এনেছে। সবাই পরিকল্পনা করেছে বিকেলটা নেওয়াজ মঞ্জিলে কাটিয়ে রাতে ডিনার সেরে তারপরে ফিরে যাবে তারা। এসেই সবাই বড়দের সাথে কুশল বিনিময় করল। আকাশের স্ত্রীর নাম রিমি। তাই তো তাকে দেখতেই রিমি বেগম মুচকি হেসে জিজ্ঞাসা করল, কেমন আছো ছোট রিমি? রিমি ছুটে এসে রিমি বেগমকে একপাশ থেকে জড়িয়ে ধরে উৎফুল্ল হয়ে জবাব দিল, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো। উত্তর দিয়ে রিমির ছেলেটাকে আদর দিয়ে চলে গেল রিমি বেগম। রায়ান দুপুরের দিকে বাড়ি ফিরেছিল। বন্ধুদের আসার খবর পেয়ে নিচে নামলো। তার পিছু পিছু আরহান নেওয়াজও এলো। দুজনেই সবার সাথে টুকটাক কথা বলে সবাইকে বসতে বলল। আকাশের কোলে তার 1.5 বছরের ছেলেটাকে দেখে নিজের কোলে নিয়ে নিল আরহান সাহেব। দুই গালে দুটো চুমু খেয়ে রায়ানকে শুনিয়ে শুনিয়ে একটু উচ্চস্বরেই বলে উঠল, তোমাদের মধ্যে আকাশই একটা ভালো কাজ করেছে। কি সুন্দর একটা বাচ্চার বাপ হয়ে গেছে। আর আমার গাধাটাকে দেখ, বাচ্চা তো দূর, এই বয়সে বউটাকেই মানছে না। তোমরা সময় থাকতে কেউ ভালো জিনিসের কদর করতে পারো না, বুঝেছ? রায়ান বাবার দিকে কপাল কুঁচকে তাকালো। বাকি সবাই মিটমিটিয়ে হেসে উঠল। রিমি বেগম সবার জন্য শরবত নিয়ে সবার সামনে ছোট টি টেবিলের উপরে রাখলো। সবার আগে আবিরই একটা গ্লাস নিয়ে তাতে চুমুক বসিয়ে বলে উঠল, আন্টি এসব খাওয়া দাওয়া পরে হবে, অনেক সময় আছে আমরা।
কিন্তু যার জন্য এখানে আসা তাকে আগে ডেকে আনুন প্লিজ। রিমি বেগম হেঁটে এগিয়ে সিঁড়ির কাছে দাঁড়িয়ে উচ্চ স্বরে ডেকে উঠল, অর্থি শুনতে পাচ্ছিস? নিজের ভাবিকে নিয়ে নিচে আয়, আবিদরা এসেছে। সবাই মিলে গল্পে মেতে ওঠার 2 মিনিটের মাঝেই নিশাদকে সাথে নিয়ে অর্থিকে নিচে নামতে দেখা গেল। সবাই সেদিকে তাকিয়ে রইল, এমনকি রায়ানের চোখটাও সেখানেই নিবিষ্ট হলো। নিশাদ একটা দামি 3 পিস পরা, যার ওড়নাটা মাথায় তুলে রাখা। নিশাদ না চাইলেও বাড়িতে মেহমান তাকে দেখতে আসবে বলে অর্থি তাকে হালকা সাজিয়ে দিয়েছে। মুখে সামান্য ক্রিম আর ঠোঁটে হালকা লিপ গ্লস আর চোখের নিচে কাজল। নিশাদ তো কাজল পরতে রাজিই ছিল না, বারবার বলছে, আপু আমি কাজল পরবো না, কাজল পরলে আমাকে আরো কালো লাগে, প্লিজ দিও না। কিন্তু অর্থি মেয়েটা কোনো কথা কানে তোলেনি। কে বলেছে কালো বা শ্যামলা মেয়েদের ভালো লাগে না? শ্যামলা মেয়েরাই যে বেশি সৌন্দর্যের অধিকারিণী হয় তা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের চাহনিতে স্পষ্ট। সবার মনেই হয়তো জেগেছে এই মেয়েটা যদি ফর্সাই হতো তবে সে পলকেই বোধহয় অন্যতম সুন্দরী হওয়ার সার্টিফিকেট পেয়ে যেত। নিশাত এসে সবাইকে সালাম জানাতেই সবাই তার থেকে চোখ সরিয়ে সালামের উত্তর দিল। রিমি উঠে এসে নিশাতের হাত ধরে তার পাশে নিয়ে বসিয়ে দিয়ে সে নিজেও বসে পড়ল। নিশাতের থুতনিতে হাত রেখে প্রসন্ন হেসে বলল, বাহ, তুমি তো ভারী মিষ্টি। রায়ান ভাইয়া তো জিতে গেছে। প্রশংসা শুনে একটু লজ্জা পেল নিশাত। রিমিকে এক পলক তাকিয়ে দেখল। মেয়েটা ভারী সুন্দর, গায়ের রঙটাও সাদা আর তার থেকেও অনেক লম্বা। এমন সুন্দরের অধিকারিণী হয়েও তাকে মিষ্টি বলছে, এটা বোধহয় বড় মন না হলে বলতে পারতো না। এটাই মনে হলো নিশাতের কাছে। ছোট বাচ্চারা নিশাতকে দেখতেই ফোকলা হেসে হাত বাড়িয়ে দিল। নিশাত মিষ্টি হেসে বাচ্চাটাকে কোলে তুলে নিল। রিমি আওয়াজ তুলে পুনরায় বলল, দেখলে আমার ছেলেরও তোমাকে পছন্দ হয়েছে, তাই তো নিজে থেকে হাত বাড়িয়ে দিল। বাচ্চাটা ভারী গুলুমুলু, নিশাতের ভীষণ পছন্দ হলো। এমনিতে তার সব বাচ্চাকেই ভালো লাগে, তবে এটা একটু বেশি কিউট। এতগুলো মানুষের মাঝে থাকতে যা অস্বস্তি হচ্ছিল তাই বাচ্চাটাকে পেয়ে কেটে গেল। বাচ্চাটাকে আগলে নিয়ে জিজ্ঞাসা করলো, বাবুর নাম কি আপু? আহাদ। নিশাত বাচ্চাটাকে ঘন ঘন কয়েকটি চুমু খেলো। বাচ্চাটার নাকের সাথে নাক ঘষে কাতুকুতু দিল। ফলস্বরূপ বাচ্চাটা খিল খিল করে হেসে উঠল। রায়ান সেদিকে নির্নিমেষ তাকিয়ে রইল। মেয়েটাকে রাতের পর থেকে আর দেখেনি, এমনকি দুপুরে বাড়ি ফেরার পর থেকেও চোখের দেখা দেখতে পায়নি। বাচ্চাটার সাথে কত সহজে মিশে গেছে। বাচ্চাদের খুব ভালোবাসে নাকি? রায়ানের ধ্যান ভাঙতে আরহান সাহেব আবিদের উদ্দেশ্যে বলে উঠল, আবিদ বেটা, তুমি আমার সাথে এসো তো, তুমি আমি আলাদা গল্প করি। বলে তিনি উপরে চলে গেল। আবিদ আকাশ আর প্রাত্যকে শুনিয়ে শুনিয়ে বলল, তোরা থাক, আমি আঙ্কেলের সাথে দেখা করে আসি। দেখেছিস আঙ্কেল আমাকে কত ভরসা করে, তোরা থাকতেই শুধু আমাকেই ডাকলো। এটাই অ্যাচিভমেন্ট, বুঝলে? বলে ভাব দেখিয়ে চলে গেল। আবিদের কথায় ওদের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না, যেন পাগল তার নিজের মতো বকবক করে চলে গেছে। আঙ্কেল আম কামিং। জলে জঙ্গলে যেখানেই যতই দুশ্চিন্তার দেখা পাবেন আমাকে স্মরণ করিবেন, দেখবেন আমি চোখের পলকে হাজির আপনার সামনে দুশ্চিন্তাকে আমার করে নিতে। কথাটা বলতে বলতে আরহান নেওয়াজ এর রুমে প্রবেশ করলো। কথাটা শুনে আরহান নেওয়াজ একটু দুঃখ প্রকাশ করে বলল, দুশ্চিন্তার দেখা পাওয়ার জন্য আমাকে জলে বা জঙ্গলে যেতে হয় না বাবা, বাড়িতে আসতে একটা তৈরি করেছি। আরে সেইটাই নিশ্চয় আপনার একমাত্র ছেলে, তাই না আঙ্কেল? আবিদের উৎসুক সুর শুনে আরহান নেওয়াজও গর্বিত হয়ে বলল, তুমি খুব বুদ্ধিমান বাবা, খুব সহজেই সব বুঝে নাও, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। আবিদ প্রশংসা শুনে যেন গর্বে গর্ভবতীদের মতো ফুলে উঠল। লজ্জা পাওয়ার ভান করে বলল, এমন করে বলবেন না আঙ্কেল, বাচ্চা ছেলেটা লজ্জা পাই তো। আবিদের লজ্জা ভেঙে দিতে আরহান সাহেব কটাক্ষ করে আওড়ালো, লজ্জা কম পেয়ে আমার একটা কাজ করে দাও বাপ, কাজে সফল হলে আমি আরও বেশি প্রশংসা করব তোমার, তখন না হয় লজ্জা পেও। আবিদ এবার সত্যিই লজ্জা পেয়ে গলা খাকারি দিয়ে বলল, কি কাজ বলুন আঙ্কেল, আমি এখনই করে দিচ্ছি।
আরে আমার হাতারাম ছেলেটাকে একটা অফার দিয়েছিলাম, কিন্তু অফার শুনে রেগে মেগে গিয়ে ওকে ঘর থেকে বের করে দিল। আরহান সাহেবের হালকা বিষণ্ণ স্বরের জবাব শুনে আবিত স্বরে দুঃখ মিশিয়ে বলল, ঠিকই বলেছেন আঙ্কেল, ঠিকই বলেছেন আঙ্কেল, ও একটা হারামজাদা, নয়তো এত সুন্দর একটা মিষ্টি মেয়েকে কেউ প্রত্যাখ্যান করে? আচ্ছা বলুন তো কী হয়েছে? আরহান নেওয়াজও সংক্ষেপে আবিদকে সব জানালো। তারপরে কিছু ভেবে বলল, ও কাল এত রিয়াক্ট কেন করলো জানি না, কিন্তু আমার ছেলেকে আমি চিনি তো, তাই আমি শিওর ও নিষাদকে কাজে রাখতে রাজি হবে। তুমি তো ওর কাছে থাকো, তুমি খেয়াল রাখবে দুটো তো যেন সবসময় কাছাকাছি থাকতে পারে, আর আমার মেয়েটাকে যেন বেশি বকাবকি না করে, বুঝেছো? আবিদ হালকা হেসে মজা করে বলল, সেসব ঠিক করে নেব আঙ্কেল, কিন্তু আপনি বাবা হয়ে ছেলের জন্য এত করতে লজ্জা করছে না? না মানে বাবা হয়ে বলছেন আপনার ছেলের বৌমা যেন চিপকে চিপকে থাকে। আরহান নেওয়াজ বিব্রত বোধ করল। কত বড় ফাজিল ছেলে, তাকে নিয়েই মজা নিচ্ছে। এদিক সেদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে হালকা রাগত্ব স্বরে বলল, চুপ করো বেয়াদব ছেলে, আমি মোটেও ওভাবে বলিনি। আর ছেলে যদি বেরসিক হয় তাহলে বাবাকে এসবের দায়িত্ব নিতে হয়, বুঝেছো? আরহান বাবু রেগেছে বুঝতে পেরে আহাত শয়তানি হেসে রুম থেকে কেটে পড়ল। শুধু যেতে যেতে উচ্চারণ করল, বুঝেছি আঙ্কেল, আর চিন্তা করতে হবে না, আপনার কাজ হয়ে যাবে। আপনার ছেলে বৌমার প্রেম আমি ঘটাবো, ভরসা রাখতে পারেন। গল্পে মেতে থাকায় কেউই বুঝতে পারল না যে কখন গোধূলির আলো নিভে গিয়ে তিমিরের দেখা মিলেছে ধরায়। হাসি মজা আড্ডায় সময়টা চোখের পলকে পেরিয়ে গিয়েছে। সবাই ডিনারের জন্য বসেছে টেবিলে। বিয়েতে কোনো আয়োজনই হয়নি। আয়োজন তো দূরে থাক, কাউকে জানায়নি পর্যন্ত। তাই আজ রায়ানের বন্ধুরা আসায় বিভিন্ন মেনু দিয়ে টেবিলটা ভরিয়ে তুলেছে নেওয়াজগিন্নিরা। বাড়ির 4 বয়োজ্যেষ্ঠ ব্যতীত বাকি সবাই খেতে বসেছে। রিমি নিশাদকেও তার পাশে বসিয়েছে খাওয়ার জন্য। বাচ্চাটা অধিক সময় নিশাতের কাছেই ছিল। তারা দুইজন এমনভাবে মিশেছে যেন দুইজন খুব আপন। খেতে বসেছে বিধায় বাচ্চাটাকে রেখে এসেছে শ্বশুর মশাইয়ের কাছে। খাওয়ার ফাঁকে আকাশ আয়ানের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে উঠল, রায়ান নেওয়াজ, আপনার দিনকাল কেমন যাচ্ছে? আর ডাক্তার কেমন চলছে? আয়ান ভাই সমতুল্য আকাশের পানে তাকিয়ে আলতো হেসে বলল, ভালোই ভাইয়া, ইন্টার্নি চলছে, এটা নিয়েই ব্যস্ত। শেষ হলেই নিজেদের হাসপাতালে জয়েন্ট হয়ে যাব। তা তোমার কি খবর অর্থী বোন আমার? পড়াশোনা কেমন চলছে? আয়নের উত্তর পেয়ে অর্থের দিকে তাকিয়ে প্রশ্নটা করল আকাশ। অর্থী খাওয়া বাদ দিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রত্যুত্তরে হেসে বলল, আমি আর পড়াশোনা দুটোই ভালো চলছে ভাইয়া। প্রান্ত খেতে খেতে পাল্টা প্রশ্ন করল, তোমাদের পরিবারে তো এতগুলো ডাক্তার, তা তুমি কেন ডাক্তারি পারলে না? তুমিও তো খারাপ স্টুডেন্ট নও। আকাশের থেকে চোখ সরিয়ে প্রান্তর দিকে তাকিয়ে জবাব দিল অর্থী, আমার ইংলিশ সাহিত্য খুব ভালো লাগে, ভাগ্যক্রমে তা পেয়েও গিয়েছি, তাই এটাই করছি। আর পরিবারে শুধু ডাক্তার থাকলেই হয় না ভাইয়া, অন্য পেশারও দরকার আছে। তা ঠিক। উত্তর পেয়ে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। এই শান্ত পরিবেশটা হয়তো রিমির পছন্দ হলো না, তাই তো নিশাদকে ডেকে শুধালো, এই নিশাদ, তুমি আমাদের বাসায় কবে যাচ্ছ বলো? ভাইয়া আর তোমাকে জলদি আমাদের বাসায় দেখতে চাই, বুঝেছো? সে কি চেনে যে যাবে আর রায়ান তাকে নিয়ে যাবে এই আশা করাও ভুল। একবার চোখ তুলে রায়ানের পানে তাকালো, যে এখন নির্লিপ্ত অভিব্যক্তিতে খেতে ব্যস্ত, যেন এইসবে তার কোনো পরোয়াই নেই। নিশাদ চোখ সরিয়ে আমতা আমতা করে বলল, যাবো কোনো একদিন আপু। কোনো একদিন আবার কি, খুব জলদিই যাবে ভাইয়া। আপনি একদিন সময় বের করে নিশাদকে সাথে করে কিন্তু আমাদের বাসায় যাবেন, অপেক্ষায় থাকবো আমরা। শেষের কথাগুলো রায়ানের দিকে তাকিয়ে বললেও রায়ানের অভিব্যক্তির কোনো পরিবর্তনই হলো না। শুধু শান্ত কণ্ঠে একটা শব্দে উচ্চারণ করল, আচ্ছা। জবাব শুনে নিশাদ আর পলক চাইল স্বামী নামক ব্যক্তিটার দিকে। লোকটা আচ্ছা বলল, তার মানে তাকে নিয়ে যাবে বলেছে। যাক বা না যাক,
নিয়ে যাবে বলেছে, এটাই অনেক নিশাতের জন্য। সবাই হালকা হাসি আড্ডায় খাওয়াটা শেষ করলো। খাওয়া শেষে অনেকক্ষণ রেস্ট নিল সবাই। যাওয়ার সময় হতেই সবাই উঠে দাঁড়ালো। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে নিল একে একে। রিমি নিশাতকে এটা ওটা বলে পুনরায় তাদের বাসায় যাওয়ার কথা বলে বিদায় নিল। সবাই বেরিয়ে গেলেও নিশাত তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল। তার স্বামীর বন্ধুগুলো কত ভালো, কত হাসি খুশি সবাই, আর কি সুন্দর করে কথা বলে। কিন্তু তার স্বামীকে দেখো, একটা মুখ গোমড়া লোক, সব সময় কেমন গম্ভীর হয়ে থাকে। আচ্ছা, লোকটাকে হাসলে কেমন লাগবে দেখতে? নিশাতের হঠাৎ ইচ্ছে জাগলো নিজের স্বামীকে হাসতে দেখার। সে মনে মনে একটু কল্পনাও করে নিল। মনে মনে ভাবলো, লোকটা হাসলে নিশ্চয়ই তার কল্পনার চাইতেও বেশি সুন্দর লাগবে। কিন্তু সেই চিত্রখানা দেখার মতো সৌভাগ্য কি আদৌ তার হবে? কল্পিত ছবিটাকে আদৌ বাস্তব রূপে আস্বাদন করতে পারবে তো? কে জানে, ভেবেই যেন মনটা আনচান করে উঠল। নতুন একটি দিনের সূচনা, নতুন সকাল মানে সবাই নতুনভাবে তাদের পথ চলতে শুরু করে। নতুন একটা ভোর শুরু হওয়া মানেই রবির নরম কিরণের ছোঁয়া লাগিয়ে মানুষের চিন্তা চেতনাকে নতুন করে জাগিয়ে তোলা, যাতে সবাই নতুনভাবে শিখতে পারে, নতুনভাবে বাঁচতে পারে। তেমন করেই নিশাতেরও আজ নতুন পথ চলার সূচনা চলেছে। নিশাত সম্পূর্ণ তৈরি হয়েই নিচে নেমেছে। প্রায় সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে, কারণ সবাই এখন যার যার কাজে বের হবে। সবাই খেতে বসার কিছুক্ষণ পরেই রায়ান নিচে নামলো। ডাইনিং টেবিলের কাছে এসে এক পলক নিশাতের দিকে তাকালো। নিশাতও কারো আসার শব্দ পেয়ে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। নিশাত তৎক্ষণাৎ নিজের চোখ সরিয়ে নিল। এর মাঝে কেটেছে পুরো একটা দিন, কিন্তু নিশাত একবারের জন্যেও রায়ানের রুম থেকে তো দূরে থাক, তার সামনেই যায়নি। বলতে গেলে শুধু সকালে আর রাতে খাওয়ার সময় যা একটু চোখের দেখা হয়েছে, এইটুকুই। তবে মানুষটা তার প্রয়োজনীয় বইপত্র যা দরকার সব কাল কিনে এনে অর্থের রুমে পাঠিয়ে দিয়েছে। নতুন বইপত্রের ঘ্রাণ পেতে নিশাতের যতটুকু অভিমান ছিল তাও ক্ষয়ে গেছে। তবুও লোকটার সাথে কথা বলার কোনো ইচ্ছে নিশাতের নেই। নিশাতকে চোখ সরিয়ে নিতে দেখে রায়ানও চক্ষু হটিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। রিমি বেগম খাবার বেড়ে দিতেই তা মুখে তুলল। খাওয়াতে মনোযোগী থেকেই হঠাৎ বাবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আব্বু, তোমার ঠিক করা অ্যাসিস্ট্যান্টকে স্যালারি তুমি দেবে নাকি আমাকে দিতে হবে? কথাটি শুনতেই আরহান সাহেব বিস্ময় চাহনিতে তাকালো নিজের পুত্রের পানে। তিনি আশা রেখেছিলেন ছেলে তার সিদ্ধান্ত মেনে নেবে, কিন্তু এত জলদি ভাবেননি। চোখ সরিয়ে গলা খাকারি দিয়ে প্রত্যুত্তর করল, তোমার না মানে অ্যাসিস্ট্যান্ট তোমার, তাহলে আমি কেন স্যালারি দিব? অবশ্যই তোমাকে দিতে হবে। আচ্ছা, তা কত দিলে তোমার কাছে ঠিক মনে হবে? ছেলে যে পিঞ্চ মেরে কথা বলেছে তা ঠিকই বুঝতে সক্ষম আরহান সাহেব। নিজেও সুযোগ পেয়ে বলে উঠল, আপাতত মাসের স্যালারি হিসেবে তাকে একটা ফোন কিনে দাও, পরবর্তীতে যা ভালো লাগে দিও। টেবিলের সবাই বাবার ছেলের কথার দিকে তাকিয়ে তাদের কথা বোঝার চেষ্টা করলো। রিমি বেগম ব্যতীত কেউই বুঝতে পারছে না দুজনে কি নিয়ে কথা বলছে। নিশাত নিজেও চোখ ছোট করে তাকিয়ে সব বোঝার চেষ্টা করলো। সেদিন রাতে রায়ান তাকে অ্যাসিস্ট্যান্ট হওয়ার বিষয় নিয়েই কিছু বলেছিল। রায়ানের কথা মতো তার নিজের অ্যাসিস্ট্যান্ট হওয়ার কথা। তাহলে কি তাকে নিয়েই এখন কথা হচ্ছে? তাহলে সেদিন যে রাগারাগি করলো, এখন আবার রাজি হচ্ছে কেন? আয়ান থাকতে না পেরে রায়ানের উদ্দেশ্যে প্রশ্ন করল, ভাইয়া, তুমি নতুন একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছো বুঝি? তোমার তো অ্যাসিস্ট্যান্ট একজন ছিল, তাহলে নতুন জন কে? প্রত্যুত্তরে রায়ানের শান্ত গভীর স্বর ভেসে এলো। সবাই আরহান সাহেবের দিকে তাকালেও রিমি বেগম আওয়াজ তুলে বলল, আমি বলছি, তোমার বড় আব্বু তোমার ভাবিকে তোমার ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঠিক করেছে, বুঝেছো? উত্তর শুনেই আয়ান খুশি হয়ে বলতে চাইল, বাহ, তাহলে তো ভালোই। ভাবি আর ভাইয়া সব সময় পাশাপাশি কাছাকাছি থাকতো। কিন্তু শেষ করার আগেই রায়ানকে কঠোর চোখে তাকাতে দেখে থেমে গেল। নিশাতের কাছে সব যেন এবার স্পষ্ট হলো। যে বিষয় নিয়ে এত ঝামেলা হলো সেই কাজ নিশাত করবে না, আর এই লোকের সাথে তো নাই। শ্বশুরের উদ্দেশ্যে আওয়াজ নিচু করে বলল, আব্বু, আমি এই কাজটা করতে চাই না। আরহান সাহেব চোখ তুলে বৌমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কেন, কোনো সমস্যা তোমার? নিশাত ইতিউতি করে বলল, আমি সবেমাত্র ভর্তি হয়েছি, এখন তো আমার পড়াশোনায় ফোকাস
পড়াশোনায় ফোকাস করা দরকার, তাই না? আমি কিভাবে? আরহান সাহেব বাধা দিয়ে পুত্রবধূর উদ্দেশ্যে বলে উঠল, তোমার ক্লাস, তোমার পড়াশোনা সবই ঠিকঠাক থাকবে। ক্লাস শেষ করার পর থেকে সন্ধ্যা অবধি তুমি কাজ করবে। এই কাজটা তোমার জন্যই ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি 1 মাস করে দেখো। এর মাঝে যদি তোমার কাজ বা নিজের স্যারকে পছন্দ না হয় তখন জবটা ছেড়ে দিও, কেমন? নিশাত জবাব দেওয়ার জন্য আর কোনো বাক্য খুঁজে পেল না। এই লোকের সাথে থাকা মানে তো সারা দিন চুপচাপ থাকতে হবে, আর ধমকের উপর ধমক খেতে হবে। কি করবে এখন সে? ভেবেও যেন কান্না আসলো নিশাতের। তার শ্বশুরমশাই কেন এসব করছে? তার ভাবনার মাঝেই রায়ান খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। সেখান থেকে চলে যেতে যেতে বাবার উদ্দেশ্যে বলে গেল, তোমার ঠিক করা অ্যাসিস্ট্যান্টকে দ্রুত আসতে বলো। ছেলের কথা মানে বুঝতে পেরে আরহান সাহেব নিশাতকে ডেকে পুনরায় বলল, নিশাত আম্মু, রায়ান তোমার অপেক্ষায়, যাও, রায়ানই তোমাকে নিয়ে যাবে। নিশাতের চক্ষু বেরিয়ে আসার উপক্রম হলো। তার শ্বশুরমশাই তো বলেছিল উনিই তাকে মেডিকেলে রেখে আসবে, তাহলে এখন এই লোক কেন? যাওয়া আসাটাও এখন এই লোকের সাথে করতে হবে? ওহ গড! কিন্তু উপায় না পেয়ে উঠে পড়ল নিশাত। নিশাতকে উঠতে দেখে অর্থিও উঠে ভাবির সাথে হাঁটা ধরল। ভাবির একটা হাত ধরে এগিয়ে যেতে যেতে হাসি মুখে আওড়ালো, অল দ্য বেস্ট ভাবি, দুটোর জন্যই। নিশাত অর্ধেক বুঝতে পেরে বলল, ধন্যবাদ, কিন্তু দুটো মানে কেন? 1, তোমার মেডিকেলের প্রথম দিন, আর 2, তোমার জবের জন্য। শুনতেই নিশাতের মুখটা কাদো কাদো হয়ে গেল। কে চেয়েছিল এই জব করতে? এর থেকে তো ভালো হতো সে সারাদিন বাড়িতেই পড়ে থাকতো। দুজনে এগিয়ে যেতেই দেখলো রায়ান দাঁড়িয়ে আছে গাড়ির কাছে। অর্থি অন্য একটা গাড়িতে চড়ে বসতেই নিশাত ধীর পায়ে রায়ানের গাড়ির কাছে এগিয়ে গেল। ব্যাক সিটে বসতে নিতেই রায়ানের গম্ভীর স্বর শ্রবণ হলো, সামনে বসো। নিশাত একটা হতাশ শ্বাস ফেলে সামনের সিটে গিয়ে বসে পড়ল। নিশাতকে বসতে দেখে রায়ানও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে উঠেছে সবে মাত্র 10 মিনিট হবে হয়তো, কিন্তু নিশাতের কাছে মনে হচ্ছে সেই কখন গাড়িতে উঠেছে, কিন্তু গন্তব্যে পৌঁছাতেই পারছে না। এর মাঝেই আবার জ্যামের সৃষ্টি হলো। গাড়ি থামতেই নিশাত বিরক্ত হয়ে বাইরে দৃষ্টি দিল। শহরের এই জ্যাম, শোরগোল, কোলাহল তার কাছে নতুন কিছু নয়। সেও একটা সময় এই শহরেই কাটিয়েছে। শহরের ধুলো মেখেই তার বড় হওয়া। ছোট বড় অনেক স্মৃতি তার মস্তিষ্কে গেঁথে আছে। তবে অনেক দিন এসব থেকে দূরে থাকায় এখন কিছুটা নতুনই মনে হচ্ছে। জ্যামের ভিতরেই কেটে গেল প্রায় 20টা মিনিট। জ্যাম ছাড়তেই পরবর্তী 10 মিনিটের মধ্যেই রায়ানের গাড়ি এসে থামল এক বিশাল মেডিকেল ক্যাম্পের সামনে। স্বপ্নের পথে এক ধাপ অগ্রসর হতে পেরে নিশাতের যেন খুশির অন্ত নেই। গাড়ির থামতেই প্রসন্ন চিত্তে গাড়ি থেকে নামতে গেলেই রায়ান পিছু ডেকে বলল, শোনো। নিশাত থেমে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো নিজের স্বামীর পানে। নিশাতকে তাকাতে দেখে রায়ান গম্ভীর স্বরে আওড়ালো, ক্যাম্পাসে কাউকে বিয়ের বিষয়ে বলার দরকার নেই, বুঝেছো? নিশাত একটু অবাকই হলো। এই লোককে নিশ্চয়ই এখানের কেউ চেনে না, আর তাকেও কেউ চেনে না। তাহলে কেউ বিয়ের কথা কেন জিজ্ঞাসা করবে? আর করলেও বললে কি সমস্যা বুঝলো না নিশাত, তাই প্রশ্ন করল। রায়ান আবারও একই স্বরে জবাব দিল, কারণ আমি বলেছি তা। এটা কোনো কারণ হলো? এমনিতেই জবের বিষয়টি নিয়ে নিশাত ভীষণ বিরক্ত হয়ে আছে। এখন আবার এই লোকের অর্ধেক কথা শুনে রেগে তেরা স্বরে জবাবে বলল, আর আপনার কথা আমি কেন শুনবো? কারণ তুমি আমার। এইটুকু বলেই থেমে গেল রায়ান। নিশাত উৎসুক চিত্তে জানতে চাইল, বলুন। কিছু না, এখান থেকে যাও স্টুপিড। রায়ানের গম্ভীর ধমক শুনে নিশাত একটা ভেঙচি মেরে গাড়ি থেকে নেমে পড়ল। সে তো কখনই নেমে পড়তো। তুই কেন পিছু ডাকলি বেটা? এখন আবার ধমক দিচ্ছে, অসহ্য লোক একটা। কিন্তু নেমে তাকে ক্লাস অব্দিও দিয়ে আসলো না। সে কি এখানের কিছু চেনে? তার ভাবনার মাঝেই পুনরায় রায়ানের কণ্ঠস্বর ভেসে এলো, তোমার ক্লাসরুম 5ম ফ্লোরের 302 নম্বর রুমে। আশা করি খুঁজে পেতে সমস্যা হবে না। বাহ, এই লোক তার মনের কথা বুঝে গেল। নিশাত কথা না বাড়িয়ে হেঁটে গিয়ে গেটের সামনে দাঁড়ালো। চোখ তুলে এবার সগর্বে স্থির দাঁড়িয়ে থাকা বিল্ডিংগুলোর দিকে তাকালো। সে এখানে পড়তে চেয়েছিল এমন নয়,
তবে ডাক্তারিটা খুব করে পড়তে চেয়েছিল। তার মনে পড়ে ছোটবেলার কাহিনী। সেই ছোটবেলায় ডাক্তার সেজে খেলে বেড়াতো। ডাক্তারি পেশার প্রতি ছোটবেলা থেকেই একটা দুর্বলতা ছিল। একদিন তার বাবা চোট পেয়ে হাসপাতালে এসেছিল। নোমান সাহেব সেদিন ভালোই চোট পেয়েছিল। বাবাকে চোট পেয়ে ব্যথায় কাতরাতে দেখে নিশাত কেঁদে কেঁদে বলেছিল, আব্বু দেখো, আমি বড় হয়ে ডাক্তার হব। আব্বু দেখো, আমি বড় হয়ে ডাক্তার হব। তখন তুমি চোট পেলে আমি তোমার চিকিৎসা করব। তোমাকে তখন আমি একটু ব্যথা দিব না। সেদিনের পর থেকে আরও বেশি করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। বড় হওয়ার সাথে সাথে তা আরও তীব্রতর হয়েছিল। তখন তো সে জানতো না তার ডাক্তার হওয়ার আগেই তার বাবা অনেক বড় একটা চোট পেয়ে পড়ে থাকবে, তার স্বপ্নে ভাটা পড়বে। তবুও এইচএসসির পরে নিজ তাগিদে মেডিকেলের পরীক্ষায় বসেছিল। বাবা অনেকবার অনুরোধ করলেও কোনো কোচিং সে করেনি, কারণ তার বাবা যদি তার পিছেই এত খরচ করে তাহলে তাদের পরিবার কি করে চলবে। তবুও নিজে যতটুকু পেরেছিল নির্ভারের সহায়তায় সব এক করে পড়ে পরীক্ষায় বসেছিল। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সামান্য কিছু মক্সের জন্য সে পিছিয়ে গিয়েছিল। সরকারিতে পড়াতেই যেখানে তার বাবার সামর্থ্য ছিল না বলতে গেলে, সেখানে এত বড় প্রাইভেট মেডিকেলে পড়ার কথা নিশাত কল্পনাতেও আনেনি। আজ এখানে দাঁড়াতে পারবে এমন আশাও সে করেনি। বাবার কথা আর স্বপ্নের কথা ভাবতে গিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কপাল বেয়ে। বা হাতের সাহায্যে তা মুছে নিল। হয়তো নতুন করে ভাগ্য তার সহায় হয়েছে, তাই সে আজ এখানে। তবে একটু খারাপও লাগে এটা ভেবে যে অন্যের দয়াতে সে এখানে দাঁড়িয়ে আছে। হয়তো স্বামী মেনে নিলে এমনটা হতো না, হয়তো স্বামী মেনে নিলে এমনটা মনে হতো না। তবে যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন এইসব ভেবে মন খারাপ করতে চাইল না নিশাত। সুযোগ যখন পেয়েছে তখন নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করবেই সে। সে পথ ধরে সামনে এগিয়ে গেল। রায়ানের বলে দেওয়াতে ক্লাসরুম খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না। ক্লাসরুমে প্রবেশ করে নিশাত নিভৃতেই বসে রইল। অর্থী গাড়ি থেকে নেমে গেট পেরিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করতেই একটা মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো অর্থের পাশে। মিছে রাগ দেখিয়ে বলল, ওই এত সময় লাগে আসতে? আমি সেই কখন থেকে তোর অপেক্ষা করছি। অর্থী মেয়েটার মাথায় একটা চাপড় মেরে বলল, চুপ কর মিথ্যু, সব সময় বাড়িয়ে বাড়িয়ে বলা। এখন ওই দিকে চল। বলে অর্থী তার একমাত্র বেস্ট ফ্রেন্ড শিপুকে সাথে নিয়ে অডিটোরিয়ামের দিকে এগিয়ে গেল। সেখানে কাউকে খুঁজলো কিন্তু পেল না। পরবর্তীতে ক্যান্টিন, প্লেগ্রাউন্ড আরও বিভিন্ন জায়গায় খুঁজেও কাঙ্ক্ষিত মানুষটার কোনো হদিশ পেল না। অর্থের মুখের অবস্থাটা ভোঁতা হয়ে গেল। অর্থের ভোঁতা মুখ দেখে শিপু বিরক্ত হয়ে বলল, তুই নিশ্চয়ই সেই সিনিয়র ভাইয়াকে খুঁজছিস। অর্থে মাথা নেড়ে সম্মতি জানাতেই শিপু আবার বলল, তুই আসলেই পাগল। ভাইয়ার অলরেডি মাস্টার শেষ, এখন সে নিশ্চয়ই জবের পড়া বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবে। তোর জন্য নিশ্চয়ই সে এখানে এসে বসে থাকবে না। অর্থী ভোতামুখ করেই বলে উঠল, জানি সে আমার জন্য এসে বসে থাকবে না, তবুও তো একটু আসতে পারে। সেদিন বললেও আসলাম, ভার্সিটিতে আইসেন, কেউ আপনার অপেক্ষায় থাকবে, তবুও এলো না। অর্থের কথা শুনে শিপু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তাকে বলে এসেছিলি মানে? তার সাথে তোর কোথায় দেখা হয়েছিল? আরে তোকে তো বলাই হয়নি, সিনিয়র ভাইয়া এখন আমার বেয়াই লাগে। আমার ভাবির ফুপুর ছেলে সে। শিপুর বিস্ময়ের মাত্রা যেন আরও বেড়ে গেল। জোর করতেই অর্থী সব বলল। কথা শেষ করে শিপুর হাত ধরে নিজের ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যেতে যেতে উচ্চারণ করল, চল ক্লাসে যাই, পরে না হয় আবার খুঁজবো। শিপু সহমত পোষণ করতেই দুজন এগিয়ে গেল। অর্থীর মনটা বিষণ্ণতায় ভরে উঠল। বৃহস্পতিবার দিনও ভার্সিটিতে এসে লোকটাকে খুঁজেছিল। ভেবেছিল গ্রাম থেকে চলে এসেছে। নির্ভারের মাস্টার্সের পরীক্ষা প্রায় মাস 6 আগে শেষ হলেও এখানে প্রায়ই আসে। অর্থে মনে করেছিল লোকটা আসবে, কিন্তু সে ভুল ছিল। আজও সেই আশা নিয়ে খুঁজল, কিন্তু ফলাফল শূন্যের কোঠায়। অর্থে ক্লাসরুমে ঢুকে জানলার পাশে বসে চোখ দিল বাইরে দূরে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটার দিকে। সেদিকে বিষণ্ণ দৃষ্টি ফেলে মনে করার চেষ্টা করলো তার আর নির্ভারের প্রথম দেখা হওয়ার কথা। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম 2 দিন বাবা আর বড় ভাইয়ের সাথেই এসেছিল।
তৃতীয় দিন যখন অর্থী ইউনিভার্সিটি প্রাঙ্গণে পা রাখল একা একা, সেদিন তার সাথে একটা লজ্জাকর ঘটনা ঘটল। গেট পেরিয়ে মাঠের ভিতরে আসতেই হঠাৎ একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে গেল। মাঠ জুড়ে থাকা অসংখ্য মানুষ তা দেখে অট্ট হাসিতে মত্ত হলেও একটা ছেলে এসে অর্থীর সামনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। হাতের মালিককে দেখার জন্য চোখ তুলে তাকাতেই অর্থীর প্রথম একটা হার্টবিট মিস হয়েছিল। ওই মানবটির চক্ষুপটেই যেন নিজের সর্বনাশ দেখতে পেয়েছিল। মানবটি যখন তার হাত ধরে ওঠালো, সেই প্রথম কোনো পুরুষের ছোঁয়াতে নিজের মধ্যে অন্যরকম অনুভূতি টের পেয়েছিল। অর্থের মনে হয়েছিল মানবটি তাকে টেনে তুলছে না, বরং তাকে আরও অথৈ সাগরে নিমজ্জিত করে দিচ্ছে। এত মানুষের ভিড়ে সেই মানবটা না হেসে তাকে টেনে তুলে চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করেছিল, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? অর্থী জবাবে মাথা নেড়ে না বুঝিয়েছিল, কারণ তার মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছিল না। অর্থের প্রথমে বিষয়টিকে শুধুমাত্র আকর্ষণ মনে হলেও দিন যেতেই তার মনে হলো এটা আকর্ষণের থেকেও কিছু বেশি। অর্থে কখনো কারো প্রেমে পড়েনি, এটাই তার প্রথম অনুভূতি। তাই তো নিজ তাগিদে ছেলেটার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছিল ছেলেটার নাম নির্ভার, আর এবার সে মাস্টার্সের ছাত্র। পরবর্তীতে অর্থে নিজে থেকেই নির্ভারের সাথে কথা বলেছে। দেখা হলেই সিনিয়র ভাইয়া ডেকে নির্ভারকে অতিষ্ঠ করে তুলেছে, আবার মাঝে মাঝে মজার ছলে হাসিওছে। নির্ভার শুরুতে অর্থের সাথে হেসে হেসে কথা বললেও দিন পেরোতেই কেমন ইগনোর করতে শুরু করে, তবে সম্পূর্ণ এড়িয়েও যায় না কখনো। তারপর থেকেই এইভাবেই চলছে পুরো একটা বছর। নির্ভারের পরীক্ষা শেষ হওয়াতে আজকাল তাকে বেশি চোখের দেখাও দেখতে পায় না অর্থী। তাদের মধ্যে কোনো যোগাযোগও নেই। তবুও অর্থী মনের মাঝে আশা বনে যাচ্ছে, হয়তো কোনো একদিন সে তার প্রথম প্রেমকে পেলেও পেয়ে যেতে পারে। কিন্তু আদৌ নির্ভার তাকে একটা সুযোগ দেবে তো? নিশাত বসে আছে নিশ্চুপ, কিন্তু তার পাশেই বসে আছে দুই আজব প্রাণী। আজব প্রাণীই বটে। সে ক্লাসে ঢুকে বসে থাকার কিছুক্ষণ পরেই দুটো ছেলে মেয়ে এসে একসাথে সামনে এসে দাঁড়ালো। মেয়েটি প্রাণবন্ত কণ্ঠে বলে উঠল, Hey, Miss or Mrs. I'm Nidhi Bishas and this is my personal Gutta, Shayanto Saha. And you? মেয়েটি থামতেই ছেলেটা বলে উঠল, আরে ও বলেছে ও আমার পার্সোনাল কুত্তি। এখন তোর পরিচয়টা বল। সরি, মনে হলো সেম এজ, আবার ক্লাসমেটও, তাই তুই বললাম। ডোন্ট মাইন্ড। নিশাত বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের কথা শুনে বুঝল ছেলে মেয়ে দুটো হয়তো ভিন্ন ধর্মের, আর দুজন পরস্পরের বন্ধু। আর একটা কথা স্পষ্ট বুঝল, দুটোই বাচাল আর ঝগড়ুটে। নিশাতের মনে হলো ভালোই জমবে এদের সাথে। নিশাত আলতো হেসে বলল, আমি নিশাত নেওয়াজ, আর তুই বলাতে কিছু মনে করিনি। নেওয়াজ কথাটা বলতে গিয়ে নিশাতের যেন গলাটা হালকা কাঁপল। শেষের কথাটা সায়ন্তের দিকে তাকিয়ে বলতেই নিশাতকে ধন্যবাদ জানিয়ে পাশে বসে পড়ল সায়ন্ত। নিশাতের নাম শুনে নিধি নিশাতের অন্য পাশে বসতে সেই একই স্বরে বলল, আরে তোমার নামও দন্তান্ন দিয়ে, এর জন্যই আমরা এত জলদি বন্ধু হয়ে গেছি, বুঝেছ? আর বন্ধু যখন হয়েছি তখন আর তুমি নয়, তুই শুরু, ওকে? নিশাত আশ্চর্য হতেও ভুলে গেল তারা বন্ধু কখন হলো। এই ছেলে মেয়ে এত অ্যাডভান্স। নিশাতের মনে হলো এই ছেলে মেয়ের কাছে কথা বলায় সে নস্যি, তবে নিজেও সম্মতি জানিয়ে চুপচাপ বসে রইল। এর মাঝে কেটেছে একটা ক্লাস, দ্বিতীয় ক্লাস শুরু হবে, কিন্তু পাশের দুটো স্যার যেতেই পুনরায় লড়াই শুরু করে দিয়েছে। নিশাতের ভাবনা চিন্তার মাঝেই স্যার ক্লাসে প্রবেশ করতেই সবাই শান্ত হয়ে গেল। সবার সাথে নিশাতও দাঁড়িয়ে সামনে তাকাতেই চোখ দুটো স্থির হয়ে গেল সামনে রায়ানকে দেখে। এই লোক এখানের টিচার বুঝি? কই, সে তো জানে না। সে শুনেছে তার শ্বশুরের অনেক বড় হসপিটাল আছে। তাহলে রায়ানের সেখানে ডাক্তারি করার কথা, তাহলে এখানে জব কেন করছে? আসার সময় লোকটা একবারও বলল না যে সেখানে কাজ করে। এই জন্যই বুঝি বলেছিল বিয়ের বিষয়ে কাউকে না বলতে। বিয়ের কথা বললে নিশ্চয়ই লোকটার ইমেজ খারাপ হয়ে যাবে সবার কাছে। যে এমন একটা স্বনামধন্য ডাক্তার সাথে টিচার, তার মতো একটা কালো বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, কথাটা ভাবতেই নিশাতের মন বিষিয়ে উঠল। নিজের জায়গায় বসে চোখ রাখলো স্বামীর পানে। রায়ান নির্বিঘ্নে লেকচার দিতে শুরু করলো। ভুলেও চোখ নিশাতের দিকে পড়ল না।
নিশাতের যেন এতে আরও খারাপ লাগলো। লোকটা নিশ্চয়ই জানে সে এখানে, তাহলে একটিবার তাকিয়ে দেখবে না সে কোথায় আছে? এতেও বুঝি লোকটার সমস্যা। নিশাত আজ খুবই সব ভেবে ক্লাসটা রায়ানের দিকে তাকিয়েই কাটিয়ে দিল। রায়ানের কোনো লেকচার তার মগজে আদৌ ঢুকেছে কিনা উপরওয়ালাই ভালো জানেন। রায়ান নিজের মতন ক্লাস শেষ করে বেরিয়ে এলো। রাগে যেন মাথা খারাপ হওয়ার অবস্থা। মেয়েটা ক্লাসের সবার মধ্যে কেমন হাঁ করে তাকিয়েছিল, স্টুপিড একটা। কাল ক্লাসের পড়া না পারলে তখন বোঝাবে তাকিয়ে থাকার মজা। রায়ানের ভাবনা রীতি ঘটাতে মুস্কান সামনে এসে দাঁড়ালো। রাগত্ব স্বরে বলে উঠল, তুই কি পণ করে নিয়েছিস রায়ান যে আমার ফোন রিসিভ করবি না, নাকি নতুন বউ পেয়ে সব ভুলে গেছিস? রায়ান আশেপাশে দেখে নিল। দুই একজন লোক এখনও উপস্থিত আছে। মুস্কানের দিকে দৃষ্টি ফেলে বিরক্তিকর স্বরে আদেশ স্বরূপ বলল, আস্তে কথা বলো, আশেপাশে লোকজন আছে। মুস্কান মানল না সেসব কথা, বরং চোখের জল ছেড়ে দিয়ে একই স্বরে আওড়ালো, চুপ করবো না আমি। কেন চুপ করব? আমার কথা একবারও একবারও ভাবিস না তুই? আমার কি অবস্থা হয়েছে বুঝতে পারছিস? ফোনটা পর্যন্ত রিসিভ করিস না তুই। কেন এমন করছিস তুই আমার সাথে? মুস্কানকে কাঁদতে দেখে রায়ান নিজেকে দমালো। শান্ত স্বরে বোঝানোর জন্য বলল, আচ্ছা শান্ত হ, আমার এখন আর একটা ক্লাস আছে, তারপর বাইরে কোনো ক্যাফেতে বসে কথা বলি প্লিজ। মুস্কানও এবার একটু শান্ত হলো। রায়ানের চোখে চোখ রেখে বলল, তুই সত্যি আসবি তো কফি শপে? আমি তোর অপেক্ষায় থাকবো কিন্তু। প্রত্যুত্তরে রায়ানের শান্ত স্বর ভেসে এলো। আসবো বলেই রায়ান পাশ কাটিয়ে চলে গেল। তার এখন অন্য একটা ক্লাস আছে, যাতে অ্যাটেন্ড করা খুব জরুরি, নয়তো এখনই মুস্কানের সাথে কথা বলতো। তাদের কথা বলাটাও জরুরি। কতদিনই বা এইভাবে ইগনোর করে যাবে মেয়েটাকে সে? দ্রুত তাদের একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মুস্কান রায়ানের যাওয়ার দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। ছেলেটা আজকাল তাকে যেন বেশি এড়িয়ে চলছে, যা তার একদমই সহ্যসীমার বাইরে। নিশাত ক্লাস শেষ হতেই বেরিয়ে এলো। পিছনে পিছনে তার নতুন দুই বন্ধুও বেরিয়ে এসেছে। নিশাত সামনে তাকাতেই দেখলো আবিদ দাঁড়িয়ে আছে। নিশাত হেঁটে গিয়ে সামনে দাঁড়িয়ে হাস্য মুখে জিজ্ঞাসা করলো, ভাইয়া আপনি এখানে? তার মানে আপনিও এখানে জব করেন তাই না? নিশাতের পাশের দুটো মানুষকে দেখে নিয়ে শুধু মাথা নেড়ে সংক্ষেপে হ্যাঁ বোঝালো আবিদ। মনে মনে বিড়বিড় করে উঠল, আমি একা নই, এখানে আরও একজনও জব করবে। মুসিবত একটাই। নিধি নিশাতকে একটু পাশে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ওই এটা কে রে, চিনিস তুই? নিধির স্বরটাই বোধ হয় এমন যে আসতে বললেও তার জোরে ফুটে ওঠে। তাই তো প্রশ্নটা আবিদের কানেও গেল। সে এক পা এগিয়ে এসে নিশাতের হয়ে প্রত্যুত্তর করলো, আমি এখানে একজন টিচার, পাশাপাশি টুকটাক রাগিও দেখি, তাই ডক্টরও বলতে পারেন। যদিও নিশাতের ভাই লাগি, আমি কিন্তু আপনার জন্য ছাড় হই, বুঝছেন? স্যার শব্দটা শুনতেই নিধি আর সায়ন্ত ভদ্র হয়ে দাঁড়ালো। আবিদ নিশাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ভাবনা মানে নিশাত, এই দুটো কি তোমার ফ্রেন্ড? নিশাত সম্মতি জানাতেই আবিদ পুনরায় বলে উঠল, প্রথম দিন এসেই দুটো বন্ধু জুটিয়ে ফেলেছ, খুব ভালো। কিন্তু এখন তাদের ছেড়ে আমার সাথে চলো। কোথায় যাবে বুঝতে না পেরে নিশাত শুধালো, কোথায় যাব ভাইয়া? আবিদ আরও একবার নিধি আর সায়ন্তের দিকে তাকিয়ে নিশাতের উদ্দেশ্যে বলল, তোমার বস তোমাকে নিয়ে যেতে বলেছে, তার অবধি। আই থিঙ্ক নিজের বসকে চিনতে পেরেছো। নিশাত একটু ভাবতেই সকালের কথা মনে পড়ল। তার মানে রায়ান তাকে ডাকছে। আজ থেকেই কাজ করতে হবে বুঝি। প্রথম দিন ক্লাস করে এমনিতেই টায়ার্ড লাগছে, এখন আবার ওই তেরা লোকের সাথে থাকতে হবে। ভাবতেই নিশাতের মুখটা নিকশ কালো আধারে ঢেকে পড়ল। নিধি আর সায়ন্তকে বাই বলে আবিদের পিছন পিছন ছুটল নিশাত। আবিদ নিশাতকে নিয়ে সরাসরি রায়ানের কেবিনে প্রবেশ করলো। নিশাত ভালো করে তাকিয়ে কেবিনটাকে দেখল। একটা টেবিল আর তার দুই পাশে চেয়ার রাখা দুটো। একটা দেয়ালে ঘড়ি ঝুলে আছে দেয়ালের সাথে। রায়ানের বসার চেয়ারের পিছে একটা র্যাক রাখা, যেখানে বিভিন্ন ফাইলপত্রে ভরপুর। কেবিনের সাথেই একটা ছোট রেস্টরুম আছে। বোধহয় যা পর্দার আড়ালে রয়েছে বিধায় বোঝা গেল না। টুকটাক জিনিস রাখা পাশে, আর তেমন কিছু নেই বলতে গেলে। শুধু পাশে বসার জন্য ছোট একটা সোফা রাখা আছে। ক্লান্ত থাকায় নিশাত টেবিলের সামনে রাখা চেয়ারটাতে গিয়ে বসলো। কোথাও রায়ানকে দেখতে না পেয়ে আবিদের উদ্দেশ্যে শুধালো,
ভাইয়া আপনার বন্ধু কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আবিদ ফোন স্ক্রল করায় ব্যস্ত ছিল। নিশাতের প্রশ্ন শুনে চোখ তুলে একটু আড়ষ্টতার সহিত উত্তর দিল, ওই আছে আশেপাশে, কোনো রুগী দেখছে হয়তো, ও চলে আসবে এক্ষুনি। সামান্য প্রশ্নের উত্তর করতে এত আড়ষ্টতার কি আছে বুঝল না। ক্লান্ত শরীরে মাথাটা এলিয়ে দিল টেবিলের উপর। আবিদ ফোন পকেটে পুরে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে নিশাতকে উদ্দেশ্য করে বলে উঠল, এখান থেকে কোথাও যেও না তুমি, এই রায়হান এসে পড়বে, জলদি অপেক্ষা করো কেমন। দ্রুত পদে কেবিনে প্রবেশ করল রায়ান। সম্মুখে দৃষ্টিপাত করতেই দৃষ্টিগোচর হলো টেবিলে মাথা রেখে ঘুমন্ত এক রমণীকে। ঘুমন্ত মুখ পানে কিছু মুহূর্ত তাকিয়ে থাকার পর চক্ষু হটিয়ে নিজের হাতের ঘড়িটার পানে স্থাপন করলো। হিসাব মতো আরও মিনিট 30 আগে ক্লাস শেষ হওয়ার কথা। তার মানে সে আসতে দেরি করে ফেলেছে। মেয়েটা তার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত নাকি অনেক যে এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ল। রায়ান স্থির পায়ে হেঁটে এসে দাঁড়ালো নিশাতের বসা চেয়ার বরাবর। হাতে করে নিয়ে আসা একটা ব্যাগ টেবিলের উপরে রেখে দিয়ে নিশাতকে ডেকে উঠল, নিশাত ওঠো, শুনতে পাচ্ছ? ওঠো। কারো ডাক শ্রবণ হতেই নিশাত ধর পড়িয়ে উঠে দাঁড়ালো। চোখ তুলে সামনে রায়ানকে দেখতে পেয়ে তড়িঘড়ি করে বলল, সরি, আপনি ছিলেন না, তাই অপেক্ষা করতে করতে চোখ লেগে এসেছিল। রায়ান ভালো করে তাকিয়ে দেখল নিশাতের মুখমণ্ডল জুড়ে হালকা ঘামের আস্তরণ জমেছে। আসার সময় দেখেছিল মেয়েটি একটি হিজাব পরিধান করে এসেছিল। কি মনে করে নিশাতের কোনো কথার জবাব না দিয়ে শান্ত কণ্ঠে আদেশ করল, হিজাব খোলো। হঠাৎ এমন আদেশের মানে বুঝতে না পেরে নিশাত প্রশ্ন ছুড়ে দিল, কি বললেন আপনি? এবারে রায়ানের স্বর সামান্য গম্ভীর শোনালো। কানে কম শুনতে পাও মেয়ে, হিজাব খুলতে বলেছি। গম্ভীর স্বরের তেরা উত্তর পেয়ে নিশাত মুখ বাঁকিয়ে বলে উঠল, হিজাবে কান ঢেকে থাকায় কানে একটু কম শুনতেই পারি, তাতে এভাবে বলার কি আছে? ভালো মতো বলতে পারেন না? শ্বশুর মশাই ঠিকই বলে আপনি একটা খাটাস। হোয়াট? কি বললে তুমি? রায়ানের ধমক খেয়েই বুঝতে সক্ষম হলো ভুল মানুষের সামনে ভুল কথা বলে ফেলেছে। নিশাত মিনমিন করে বলল, সরি। বলেই একটু দূরে গিয়ে দাঁড়িয়ে হিজাবটা খুলে ফেলল। আর এইভাবে থাকতে গরম লাগছিল, পরে না হয় আবার পরে নেবে। রায়ান সেদিকে ছোট ছোট নয়ন তুলে তাকিয়ে রইল। নিশাতের কাজ শেষ হতেই টেবিলের উপরে রাখা ব্যাগটাকে দেখিয়ে দিয়ে বলল, এটা তোমার প্রথম মাসের স্যালারি থেকে দেয়া, কিন্তু এরপর থেকে কাজের উপর ডিপেন্ড করবে স্যালারি কত দেয়া যায়। বাহ, কাজের শুরুতেই স্যালারি! নিশাত উৎসুক হয়ে টেবিলের কাছে এগিয়ে গিয়ে ব্যাগটা খুলল। ব্যাগের ভিতরে একটা বক্স রাখা। বক্স দেখে বুঝতে অসুবিধা হলো না এর ভিতরে কি আছে। বক্স খুলতেই একটা অ্যান্ড্রয়েড ফোন দেখতে পেল, কিন্তু মনে হচ্ছে ভালোই দামি। শুরুতেই এত ভালো উপহার পেলে তো যে কেউ কাজ করতে রাজি হয়ে যাবে। ফোন দামি হোক বা সস্তা, ফোনটা দেখতে পেয়েই নিশাতের মুখে হাসি ফুটে উঠল। আজ থেকে আর শাশুড়ির ফোন থেকে নিয়ে বাবার সাথে কথা বলতে হবে না। স্বামীর থেকে প্রথম উপহার পেয়ে ক্লাসের কথা, এখানে বসে অপেক্ষা করার কথা সবই ভুলে গেল। প্রসন্ন চিত্তে হাওড়ালো, ধন্যবাদ ডাক্তারবাবু। এই প্রথম নিশাতের মুখ থেকে কোনো সম্বোধন শুনতে পেল রায়ান। নিশাত ফোনটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে ব্যস্ত, আর রায়ানের চোখ আটকে সেই অন্য কিছুতে মগ্ন মেয়েটির পানে। মেয়েটির কপাল জুড়ে কিছু এলোমেলো চুল খেলা করে বেড়াচ্ছে। হাতের সাহায্যে তা সরিয়ে দেওয়ার ইচ্ছে জাগ্রত হলো বুঝি রায়ানের মনে। ঠিক ঠাউর করা গেল না, তবে পুনরায় শান্ত স্বরে বাক্য আওড়ালো, এখন চলো, আমাদের যেতে হবে। বলেই দরজার দিকে এগিয়ে গেল। নিশাত দ্রুত নিজের ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে রায়ানের পিছু পিছু ছুটতে ছুটতে শুধালো, আমরা এখন কোথায় যাচ্ছি? রায়ান সেই প্রশ্নের বিপরীতে এগিয়ে যেতে যেতে জবাব দিল, মাথায় ওড়না দাও। নিশাত কথা মতো এক হাতের সাহায্যে মাথার উপরে ওড়না তুলে দিল। রায়ানকে আর ঘাটালো না। সারা দিন থাকতে তো হবে লোকটার সাথে, তাই যেখানে খুশি নিয়ে যাক, এত জেনে লাভ কি। রায়ান আর নিশাত গ্রাউন্ড ফ্লোরে আসতেই মুখোমুখি হলো মুস্কানের। মুস্কান আর নিশাতের এই প্রথম একে অপরকে দেখা, অথচ কেউ কাউকে চিনল না। রায়ানের সাথে কোনো মেয়েকে দেখে মুস্কান তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই মেয়েটা কে তোর সাথে? মুস্কানকে দেখেও রায়ানের কোনো ভাবান্তর হলো না। মুস্কানকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে উচ্চারণ করলো, আমার নিউ অ্যাসিস্ট্যান্ট। ব্যাস ওইটুকুই।
রায়ান সামনে এগিয়ে গেলেও নিশাত স্থির দাঁড়িয়ে রইল। মুস্কানের দিকে তাকিয়ে হঠাৎ নিশাতের মনে পড়ল বাসরাতের একটা কথা। বাসরাতে তার শাশুড়ি তাকে ফ্রেশ করে বসিয়ে রেখে যাওয়ার পর তার চাচি শাশুড়ি এসে তাকে কটাক্ষ করে বলেছিল, খুব তো সেজে গুজে বসে আছো, তা রায়ান তোমাকে মানলে হয়। তুমি কি জানো রায়ান এই বিয়েটা তার বাবা জোর করে করিয়েছে? আর রায়ানের একটা প্রেমিকাও আছে যে দেখতে সুন্দর, স্মার্ট, আর রায়ানের মতোই একজন ডক্টর। তোমার চেয়ে সব দিক থেকে বেস্ট। আজ এই মেয়েটাকে দেখে কেন জানি সেই রাতের কথা মনে হচ্ছে। চাচি শাশুড়ির ভাষ্যমতে এই মেয়েটার সাথে তার বলা মেয়েটার মিল আছে। পোশাক দেখে মনে হচ্ছে ডাক্তার, আবার সুন্দরও, সাথে স্মার্ট অনেক। নিশাত নিশ্চিত নয়, তারপরেও কোথাও যেন একটা ব্যথা অনুভব করছে। বারবার কানে বাজছে রায়ানের বলা অ্যাসিস্ট্যান্ট শব্দটা। কিন্তু সে কি শুধুই একজন অ্যাসিস্ট্যান্ট? নিশাত মেয়েটার দিকে তাকিয়ে আলতো হাসার চেষ্টা করলো। দেরি হয়ে যাচ্ছে বিধায় চোখ সরিয়ে দ্রুত রায়ানের পিছে ছুটল। গাড়ির কাছে যেতেই দুজনেই গাড়িতে চড়ে সেখান থেকে চলে গেল। মুস্কান সেদিক পানে তাকিয়ে রইল টলমল চোখে। ওই মেয়েটার হাসি তার কাছে কেমন ব্যথাযুক্ত মনে হলো। রায়ানের কথাটাও ঠিক বিশ্বাস হলো না। একজন অ্যাসিস্ট্যান্ট থাকতে পুনরায় আরেকজন অ্যাসিস্ট্যান্ট, তাও আবার মেয়ে। কোথাও এটাই রায়ানের বউ নয় তো? যদিও সে এখনও রায়ানের বউ সম্পর্কে কিছুই জানে না, তাই শিওর হতে পারল না। তবুও রায়ানের পাশে কোনো মেয়েকে দেখে যেন কষ্ট অনুভব করলো। মনে পড়ে গেল কিছু মুহূর্ত আগে ঘটা ঘটনাগুলো। মানুষের এত কোলাহল আর আনাগোনার ভিড়ে গরমটা যেন আরও দ্বিগুণ অনুভূত হয় শহর জুড়ে। গরমে যেন সবার একাকার অবস্থা করে ছেড়েছে। এই গরমে যেন এসিযুক্ত ঘর বা গাড়ির মধ্যেও শান্তি মেলে না। এইসব গরম ভিড়ভাট্টাকে পায়ে মারিয়ে একটা নির্জন কফি শপে বসে আছে মুস্কান। কফি শপটা তাদের হাসপাতাল থেকে 10 মিনিটের দূরত্বে অবস্থিত। কফি শপের ভিতরেও স্বল্প সংখ্যক মানুষের আনাগোনা থাকলেও পরিবেশটা শান্ত, নিরিবিলি। যারা উপস্থিত তারা সবাই যার যার কাজে ব্যস্ত। কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ অফিসের কাজ ল্যাপটপে সারার মাঝে কফিতে চুমুক দিচ্ছে। দুপুরের দিকে হওয়ায় হয়তো মানুষের সংখ্যা একটু কম, ফলে পরিবেশটা এত শান্ত। মুস্কানের অপেক্ষার সীমা 10 মিনিট পেরোনোর মাঝেই রায়ানের দেখা মিলল সেখানটায়। এইটুকু পথ ছেলেটা গাড়ি করে এসেছে, তাও যেন শরীরখানা ঘেমে একাকার হয়ে আছে। রায়ানকে দেখতে পেয়ে মুস্কানের খুশির অন্ত রইল না। এই কদিনে রায়ানের ইগনোরেন্স দেখে ভেবেছিল আজও বোধহয় আসবে না। রায়ান বসে আগে দুটো কফির অর্ডার দিল। মুস্কানের দিকে তাকিয়ে বলে উঠল, বল, কি বলবি?